আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। তো ফরগেট দ্য ব্যাকগ্রাউন্ড। তো আজকে আমি যাইতেছি ভাসমান পেয়ারা বাজার ঝালকাঠিতে। তো এখন বাজে প্রায় কয়টা, ভোর প্রায় 4টার মতো। নামাজ টামাজ পড়া শেষ করলাম। তো আমরা 5টার দিকে আমাদের রওনা দেওয়ার কথা। আর আমি আজকে যাব ভার্সিটি থেকে। তো এই ব্লগে আপনারা দেখতে পাবেন আমি কিভাবে যাইতেছি, কোথায় কত কি খরচ করতেছি বা কত কি লাগতেছে, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আর পরবর্তীতে আমি একটা ট্রাভেল গাইড করার চেষ্টা করব, যাতে আপনারা ঢাকা থেকে কিভাবে আসতে পারেন, না কোন কোন লঞ্চে বা বাসে দুইভাবেই যাওয়া যায়। তো পুরো ডিটেলসটা আমি পরের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন আস্তে আস্তে বের হই, এমনি লেট হয়ে গেছে। তো চলেন শুরু করি জার্নিটা। তো ওকে, ঘড়িতে বাজে প্রায় 4টা 20 উপরে। তো আমি এই জায়গাটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। তো 11টার দিকে মানে ভিড়টা কমে যায় আর কি, মানুষ কমে যায়। তো এই কারণে আমাদের এত সকালে বের হওয়া। আমরা ক্যাম্পাস থেকে আর কি যাব কয়েকজন মিলে। তো আমার বাসাটা একটু দূরে, যে কারণে এই যে সাইকেল নিয়েছি। আপনারা তো দেখতে পারতেছেন, অন্ধকারে দেখা যাচ্ছে না। তো সাইকেল নিয়ে আমি সাইকেল নিয়ে আগে ক্যাম্পাস পর্যন্ত যাব, পরে সেখান থেকে সবাই একসাথে রওনা দিব। তো চলেন যাই। বেরোনোর কথা 5টার দিকে, রওনা দেওয়ার কথা। বেজে গেছে 5টা 23। এখনও আমি আর আমাদের হোস্ট ছাড়া কেউ আসে নাই। ঘড়িতে বাজে 6টা 10। আমরা এখনও রওনা দিতে পারি নাই। তো শেষ পর্যন্ত ট্যুরের হোস্ট গেছে বাসায় বাসায় গিয়া ডাইক্কা নিয়ে আসতে। জানি না কতক্ষণ লাগবে এদের। যাই হোক, খুব বোরিং লাগতেছে এখন। তো আমরা এইখান থেকে ফার্স্টে যাব আমি যেহেতু গোপালগঞ্জ থেকে যাচ্ছি, তো আজকের ভিডিওতে এটাই শেয়ার করব। তো প্রথমে আমি যাব ঘুনাপাড়া, যেই বাস স্ট্যান্ড আছে, ঘুনাপাড়া থেকে যাব পাটগাতি টুঙ্গিপাড়া বাজারে। পাটগাতি গিয়া নামবো। পাটগাতি গিয়া নাইমা পিরোজপুরের বাসে উঠবো। পাটগাতি থেকে সম্ভবত 10 টাকা অটো ভাড়া লাগে। এই পিরোজপুর বাস স্ট্যান্ডে যাব। ওইখান থেকে বাস দিয়া ফার্স্টে যাব পিরোজপুর। পিরোজপুর থেকে পিরোজপুর যে বাস স্ট্যান্ড, সেইখান থেকে আরেকটা বাসে উঠতে হবে। সেটা দিয়ে উঠা তারপরে যাব স্বরূপকাঠি। স্বরূপকাঠি থেকে 5 মিনিট বা 10 মিনিট হয়তো বা লাগে ট্রলার পর্যন্ত, ট্রলারের ঘাট পর্যন্ত যাইতে। ওইখান থেকে ট্রলার নিব। তো ট্রলারে সম্ভবত আধা ঘন্টার ভিতরে মনে হয় পেয়ারা বাগান, আর পরে 1 ঘন্টা মনে হয় যাইতে লাগে মেইন বাজারে আর কি। ওই বাগানের শেষ মাথায় বাজার। তো এইখান থেকে যাওয়ার প্রসেস এতটুকুই। কোথায় কত ভাড়া লাগতেছে সেটা আমি ভিডিওতেও বলবো এবং ডেসক্রিপশনেও জানায় দিব, এবং ট্রাভেল গাইডেও আমি শেয়ার করে দিব, সমস্যা নেই। তো এইটুকু এখনকার মতো বেসিক। তো আমরা এখন আসি গুনাপাড়াতে। এইখান থেকে সম্ভবত অটোতে উঠবো। অটোতে ওইটা পাটগাতি পর্যন্ত যাব। তারপর ওইখান থেকে এইদিকে পাটগাতি, টুঙ্গিপাড়া পাটগাতি, আর ওইদিকে খুলনার রাস্তা, আর এইদিকে ঢাকা। আর বাম দিকে যে রাস্তাটা গেছে সেটা গোপালগঞ্জের দিকে। এইখান থেকে পাটগাতি বাজার পর্যন্ত ভাড়া 30 টাকা করে, যায় সিএনজি বা অটো। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো টাইমটা কাভার করার জন্য আমরা চেষ্টা করব কোনো বড় বাস, যদি ওইদিকে অনেক বড় বড় বাস যায়, তো ওইখানে যদি সিট ফাঁকা থাকে আমরা চেষ্টা করব এইখান থেকে উঠা যাইতে আর কি, টাইমটা কাভার আপ করার জন্য। জাস্ট 5-10 মিনিট দেখবো, যদি না হয় তখন আমাদের বাধ্য হয়ে ওই অটোতেই চড়তে হবে আর কি।
আমরা আসছি হচ্ছে এই দিক দিয়া, তো এই দিক দিয়ে আইসা এইদিকে হচ্ছে ওই যে বঙ্গবন্ধুর সমাধিটা আর কি, আর এইদিকে হচ্ছে সম্ভবত পিরোজপুরের রাস্তা, সম্ভবত না এদিকেই। তো আমরা হচ্ছে এইখান থেকে একটা ভ্যান নিয়ে আর কি করবো, ওই পার চলে যাব আর কি। ওই একটা নদী আছে সম্ভবত, নদীটা পার হবো, তো ওই পার চলে যাবো। ওইখান থেকে ভাড়া হচ্ছে সম্ভবত 10 টাকা করে আর কি। তো উঠি, আসি, চলেন। এই যে এটা হচ্ছে মধুমতি নদী, সামনে হচ্ছে মধুমতি ব্রিজ। আমরা এই ব্রিজটা এখন পার করবো। এই যে সামনে ভ্যানে দেখতে পাইতেছেন 4 জন, আর আমরা হচ্ছে 3 জন, টোটাল 7 জন যাইতেছি আমরা। আমরা হচ্ছে পাটগাতি থেকে বাসে উঠে বললাম, এখান থেকে হচ্ছে একদম পিরোজপুর পর্যন্ত যাব, ভাড়া হচ্ছে 70 টাকা করে। যাইতে যাইতে দেখা যায় কি কি দেখা যায়, তা সবই আপনাদের দেখাবো। একদম লোকাল বাস তো, পা রাখার জায়গা একদমই কম, পা রাখতে পারতেছি না। পিছনে সিটারও খালি না জানি আরো কয়বার ব্রেক দেয়। আর এখান থেকে ভাড়া হচ্ছে 90 টাকা করে, বলতে ভুলে গেছিলাম, বললাম। আমরা মাত্র নামলাম সিও অফিসের এইখানে, এখন হচ্ছে এইখান থেকে স্বরূপকাঠির জন্য আমরা রওনা দিব। সারা রাত চোখে ঘুম নাই, সকালবেলা জার্নি সারাদিনের। তো আমরা এখন হচ্ছে নাস্তা করতেছি, নাস্তা টাস্তা করে এখান থেকে আবার রওনা দিব। মধ্যে 2 জন নিচে হচ্ছে খিচুড়ি, খিচুড়ি হচ্ছে 30 টাকা করে এখানে, সবার জন্য হচ্ছে ডিম আর রুটি। ওনারা 2 জন হচ্ছে খিচুড়ি খাইতেছে, এখনও খাবার আসে নাই, 15 মিনিট পরে আমাদের বাস। খাবার এসে গেছে, খাবার স্টার্ট করি। এখানে আছে হচ্ছে তেল ছাড়া পরোটা 2টা, আর হচ্ছে ডাল আর ভাজি। ওকে, খাবার শুরু করি। আর ডিম আসতেছে, পরোটা আমার আরও লাগবে, 2টাই হয় না আমার। শুরু করি। ওই যে আমাদের বাস আস্তে আস্তে বের হইতেছে, এখান থেকেও লোকাল বাস, ভাড়া হচ্ছে 90 টাকা করে। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে স্বরূপকাঠি, ওইখানে গিয়া হচ্ছে নামবো। তারপর ওইখানে নাইমা আবার আমাদের সম্ভবত অটো বা একটা ভ্যান নিতে হবে আর কি। এটা হচ্ছে পিরোজপুর। গুড, ভেরি গুড। পা রাখতে প্রচুর সমস্যা হয় এই বাসগুলোতে। আম খাবেন? ঢেলে দেই, না থাক ঢালবো না। চলেন বাসে উঠি, সময় হয়ে যেতেছে। তো এইখান থেকেও আমাদের ভাড়া হচ্ছে 90 টাকা করে। কতক্ষণ লাগবে জানি না, মাঝখানে সম্ভবত একটা নদী আছে, ওইটা ফেরি দিয়ে পার হইতে হবে আর কি। একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ পাওয়া যাইতেছে। গ্রামই তো, গোপালগঞ্জ যে খুব উন্নত তা তো না। যাই হোক, আস্তে আস্তে যাই। খাওয়া দাওয়া করলাম, পেটটা শান্তি, ওয়াশরুম টাশরুম সব সারলাম, আলহামদুলিল্লাহ সব কিছু। আস্তে আস্তে আগাই। গোপালগঞ্জের থেকে পুরোপুরি আলাদা পরিবেশ। এইদিকে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে সুপারি গাছ আছে এইদিকে, আর অনেক ঘন জঙ্গল। আর কিছুদিন আগে হচ্ছে একটা খুব বড় ঝড় হয়েছিল, তো ওই ঝড়ে দেখা যাইতেছে অনেক গাছগাছালি সম্ভবত পড়ে গেছিল, এগুলো পাকা হয়ে আছে এখনো। আর আমাদের জার্নি যেখান থেকে শুরু হয়েছিল, এই বাসে আমরা যেখান থেকে উঠছিলাম আর কি, এই যে আমাদের যে পাশে যে খালটা আছে, এই খালটা হচ্ছে মানে এতটুকু পর্যন্ত আসছে।
এখন এই যে এইখান থেকেও আছে, মানে মাঝে মাঝে হচ্ছে মাটি দিয়ে ভরাট করা, আবার মাঝে মাঝে আছে এরকম খাল আর কি আছে। আর পরিবেশটা একদমই অন্যরকম, প্রচুর মানে গাছগাছালা আছে। আর এইখানে মাঝে মাঝে হচ্ছে বাড়ি, একদম অন্যরকম লাগতেছে, ফ্রেশ একটা বাতাস, এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে সত্যি। ওকে, আমরা হচ্ছে ফেরি পার হইতেছি এখন। এটা যেন কি নদী, আচ্ছা পরে জিজ্ঞেস করে বলতেছি। আঙ্কেল এটা কি নদী? আচ্ছা, আঙ্কেলও জানে না। হ্যাঁ হ্যাঁ, এই এলাকার নাম হচ্ছে কাউখালীর আমরাজুরি। আমরা এখন হচ্ছে নদী পার হচ্ছি। নদী পার হয়ে ওই পার গিয়া, নদী পার হইতে সম্ভবত আধা ঘন্টার মতো লাগবে। আধা ঘন্টা পার হয়ে, তারপর ওইখানে গিয়ে আবার সম্ভবত আধা ঘন্টা 1 ঘন্টার যাত্রা আর কি। আমরা সবাই এসে পড়ছি হচ্ছে স্বরূপকাঠি। এইখান থেকে হচ্ছে অটো দিয়া ট্রলার ঘাট পর্যন্ত যাব। দেখা যাক ট্রলার ভাড়া কত বেরা, কিন্তু আমার হচ্ছে সর্বফার্স্ট পানি খেতে হবে। মামা, নর্মালি ট্রলার ভাড়া কত বেরা রাখেন? 3,500। আচ্ছা, 3,500-এর মধ্যে হচ্ছে নিয়ে যান আর নিয়ে আসেন। এরা ধরেন ওই পথে এই যে নিয়ে যাই, আবার হেরা ওই গুটিয়ার মসজিদ, তারপর দুর্গসাগর ওই দিকে বরিশাল হইয়া হেরা তাড়াতাড়ি যায়, এই যে এই রোডটা ভালো হয়েছে। এদিকে রোড আছে। আচ্ছা আচ্ছা, আপনার কি এখান থেকে নিয়ে যাবেন ঘুরাই টুরে, আবার এইখানে নামাই দিবেন, আবার ওই দিকেও নামানো যায়? আচ্ছা, 3,000, 3,500, 4,000 এরকম আর কি। চলো ঘুরি। এইখানে প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা যেসব জিনিসপত্র আছে বা মানে স্কুল কলেজ বা সামথিং, তাদের প্রত্যেকের এইখানে এরকম একটা করে ঘাট দেয়া আছে। আজকে বেশি রৌদ্র নাই, এই কারণে ভালো লাগতেছে বেশি। আরো অনেক রৌদ্র থাকলে আসাটা অনেক টাফ, যা বুঝতেছি। পোলাপান ছবি তুলতেছে আর আমি আমার বুড়ি নিয়ে বসে আছি। কাছাকাছি চলে আসছি পেয়ারা বাগানের। দুই একটা নৌকা যা দেখা যাইতেছে, ওগুলার মধ্যে দেখা যাইতেছে যে পেয়ারা নিয়ে যাইতেছে। অন্যরকম একটা পরিবেশ, মনে হইতেছে অ্যামাজনে আছি। মানুষের কাছে আর কিছু থাকুক না থাকুক, একটা করে নৌকা অবশ্যই থাকবে। বুঝতে লাভটা ভিডিও করুন লাগে। কে বললো? আইলাম পেয়ারা বাগান দেখবার, ভাই ভাই চটপটিয়ান ফুচকা দেখতেছি।
পেয়ারার টিকিট কি ভাই 30 টাকা করে? জি দাদা। 30 টাকা করে। আর পেয়ারা আর কি যেটা পেয়ারা ভিতর থেকে খেতে পারেন, যেটা চাইবো ওইটা খাইতে পারবো আর কি। খাবার মতন এগুলো খেতে পারেন, কিন্তু নষ্ট করবেন না দাদা। বুঝছি। আর এখানে মাঝে ব্রিজ আছে, ব্রিজ থেকে টাওয়ারে যেতে পারেন, টাওয়ার থেকে ঘুরে আবার আসতে পারেন এই সাইড থেকে। কতটুকু জায়গা, কতটুকু হয় এখানে? এটার জায়গা আপনার সম্পূর্ণ জায়গা হলো 10 একরের মতো। 10 একর। কিন্তু এখন বর্তমানে এটা 6 একরের মতন আপনাকে চালু দেওয়া আছে, তো বাকিটা স্পেশালি ভাবে কটেজ উঠতেছে, তো যার জন্য রাখা হয়েছে। ও সুন্দর। কিন্তু কটেজ হইতেছে, আপনারা আসতে থাকতে পারবেন। খেলা হয় না এখন তো এরকম এসে বের আমাকে লাগে এই যে মাঝখানে যে একা এদিকে কি মাছ পাওয়া যায়? এই বেরে হ্যাঁ, হ্যাঁ ছোট ছোট ভালো মাছ পাওয়া যায়। আমার কাছে তো কিরকম সুন্দরবনের ফিল আইতাছে। একটু আগে আওয়ার সময় কিরকম অ্যামাজন মনে হইতাছিল, এখন সুন্দরবনের ফিল আইতাছে। হ্যাঁ, টুপ করে দিয়ে উল্টা লাফ মারছে। নামগড় দুপুরের খাবারের ব্যবস্থা কি? দুপুরে খাবার ব্যবস্থা হচ্ছে আমরা বেঙ্গুলি বাজারে যাব, বাজারে যে ওখানে এরকম এই যে পার্ক আছে, এরকম একটা পার্কের মতন রিসোর্টও আছে, রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টগুলো যেটা ভালো লাগে। বাংলা খাবার তো, তাই না? বাংলা খাবার আছে, ইংলিশ খাবারও আছে। ইংলিশ ফার্সি লাগতো না, বাংলাই দরকার। ফাস্ট ফুড পাবি না, মানে বিরিয়ানি, খিচুড়ি তো বাংলা খাবার, বিরিয়ানি পাইতে পারিস, এইসব আছে। আর হচ্ছে এই জায়গায় যেমন এই পার্কগুলো যেমন ঘাট বাঁধানো, ওই রিসোর্ট টিসোর্টও পার্ক ঘাট বাঁধানো। তারপর হচ্ছে যে রেস্টুরেন্টগুলো ওই তোর ঘাট দিয়েই ওঠা লাগবে, ওটা বাইরের অন্য কোনো সিস্টেম নেই, ওগুলো কম নেই। আচ্ছা, কারণ এইটুকু গেল হইলো আজকের বিষয়ে। আপনি কি শেষ হয় নাই, আমরা বহুত আছে। আচ্ছা, ওইটা পরে জানতাছি। এরপরে আপনি কি আপনার পেজ সম্পর্কে কিছু কবেন? আমার পেজ সম্পর্কে আমার হচ্ছে চিল বাঙালি ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রতি সপ্তাহেই হচ্ছে একটা করে কমার্শিয়াল ইভেন্ট থাকে, প্রতি শুক্র শনিবারে রাখার চেষ্টা করি। এছাড়া মান্থলি আমাদের একটা সিক্রেট ইভেন্ট থাকে। সিক্রেট ইভেন্ট বলতেছি এই কারণে যে বিভিন্ন জায়গা আছে বাংলাদেশে, যেসব জায়গা আসলে নিষিদ্ধ যাওয়া আমাদের জন্য বা সাধারণ মানুষদের জন্য, বেসামরিক মানুষদের জন্য, ওই সব জায়গায় আমরা মাঝে মাঝে যেয়ে থাকি। এইগুলো সিক্রেট ইভেন্ট। সো সবগুলো ইভেন্টের খোঁজ খবর রাখতে, বিশেষত সিক্রেট ইভেন্টগুলোর খোঁজ খবর রাখতে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, চিল বাঙালি ট্রাভেলার্স। আমাদের পেজও আছে, ওয়েবসাইট লঞ্চ হচ্ছে 2 মাসের মধ্যে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবার কোন। আর হচ্ছে আমাদের সায়েমের চ্যানেলের নাম কি ভাইয়া? ম্যাভরিক সায়েম। ম্যাভরিক সায়েমের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই এই ভিডিওটা যদি দেখে থাকেন লাইক না করলে কিন্তু আপনার পাপ হবে। থ্যাংক ইউ। আজকে বাই বাই না, আজকে বাই বাই না, আমাদের জন্য বাই বাই। চলেন আমরা একটু তাজিন্ডা উঠি। ভাই এ তো মেলা উষা। আরে ভাই ওয়াচ টাওয়ারের একটা ফেল দিয়ে দিছে সুন্দরবনের পুরাই। তো মেলা উষা ভাই। ওই দিক দিয়া গিয়া আবার এদিক দিয়া নাই মা, ওই দিক দিয়ে চলে যাওয়া যায় না। এই বাঁশের যে জিনিসটা এইখান থেকে এইখানে উঠে, তারপর আবার এইখানে আরেকটা আছে। এই যে আমি রিকমেন্ড করবো, এটাতে আপনারা একদমই উঠেন না, খুবই মানে আনসেফ একটা জিনিস। বাঁশ কাঠ সব পয়চা শেষ, 2 জনের জায়গায় 3 জন 4 জন উঠতেছে। ওই যে দেখেন বাঁশের মধ্যে ছত্রাক পইরা ইয়ে হয়ে গেছে, বাঁশ পয়চা শেষ। আর বাঁশ মানে এমন গরম হয়েছে, ধরাও যাইতেছে না। 3-4 জন যখন একসাথে হাঁটতেছে সমানে রেলিং কাঁপতেছে। পুরাপুরি আজাইরা একটা জিনিস কইরা রাখছে। এটাতে একদমই ওঠার দরকার নাই, শুধু শুধু। আর যাগর খুব এক্সপিরিয়েন্স আছে তারা উঠতেন। পুলিশ কাকু কি করে, ঝামেলা শুরু হয়ে গেছে। বহুত মানুষ উঠতে গেছে, যে কোনো সময় ব্যাঙ্গে পড়তে পারে।
আমরা একটু খুঁজা দেখি পেয়ারা আছে কিনা গাছে, সব হচ্ছে কাঁচা। আর আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, তারা যে বললো না যে আপনারা যেটা খাইতে পারবেন সেটা ছিঁড়বেন, এখন যেটা আসলে খাওয়ার সাপকে নাকি রাসেল ভাইপার, তো যেটা আপনারা খাইতে পারবেন সেটা যদি হচ্ছে মানে ছিঁড়া ফেলেন তাহলে তো তাদের লস না। তো আমার মনে হয় তারা রাখতে দিবে না গাছে, তারা খুঁজে খুঁজে নিয়ে চলে যাবে, কারণ আমরা এখন পর্যন্ত পেয়ারা পাই নাই। আর সবাই একটু সাবধানে থাকবেন, কারণ প্রচুর ঝোপঝাড়, যে কোনো সাপ টাপ থাকতেই পারে, খুব স্বাভাবিক। ওই সাইডে পেয়ারা আছে ভাই, কিন্তু ওই সাইডে যাবে এটাকে, ওই সাইডে পানি টানি পারা যেতে হবে। এই যে এই গাছের মধ্যে অনেকগুলো আছে, এই গাছের মধ্যে, এই গাছের মধ্যে, ওই গাছের মধ্যে। ভাই 7 সাগর 13 কি কয় 7 সাগর 13 নদী পার করে আইলাম। আপনারা খুবই সাবধানে থাকবেন, কারণ ঝোপঝাড় তো, সাপের ভয় তো আছেই। রাসেল ভাইপার আর নিলু যে পায়ে কাটা টাটা বিঁধতে পারে। এই যে এই বড়টা কি পাকছে না? ইস, এটা বড় আছিল। ওইটুকু হলো কটেজের জায়গা না? আসো খেলবো, খেলা হবে ভাই গুরান ভাই, চল না আস্তে আস্তে যাই। আমি খাবো না। ওকে, চলেন আমরা আস্তে আস্তে ফেরত যাই, 7 সমুদ্র 13 নদী পার করে। যেটা বলতেছিলাম, পায়ে অবশ্যই জুতা রাখার চেষ্টা করবেন, চেষ্টা না অবশ্যই জুতা রাখবেন, কারণ প্রচুর পোকামাকড় আছে। আর হইলো বিশাল বড় এক পিঁপড়া দিছে আমারে কামড়, পায়ের তলাতে ব্যথা করতেছে। হ্যাঁ, কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে কিন্তু। পুরে বাবা আউ মাদত বাড়ি খাইছি। ওরে বাবা রে, কারণ এই সমুদ্র পার হইতে হইব আবার। ওকে, পেয়ারা বাগান যেটা, এটা আমাদের মোটামুটি ভাবে দেখা শেষ হইলো। এখন আমরা যাব হচ্ছে বিমরুলি বাজার। ওইটা বেড়া না বেডি বেডি কত করে মামা? 180 কি খাঁচা? একটা হাজি, ওই তো একটা খাচ্ছি আর কি। হাজি কয়টা? পাউডার ভাই, পাউডার পাউডার। ব্যথা পাবো, ব্যথা পাবো। কি করবেন? বাজারের দাম এখানে দাম একই, কিছু কম। পেয়ারা যদি পছন্দ হয় তাহলে নিয়ে নাও। হ্যাঁ, পেয়ারা পছন্দ হইতেছে না।
হ্যাঁ দেখ খারাপ না তো। দেন, আমি তো বুঝি না, আপনারা তো বুঝেন। দেখ 180 টাকা করে। 180 আপনারা এইখানে যদি আসেন, চেষ্টা করবেন এইখানে আগে কন্টাক্ট আছে এমন কারোর সাথে কন্টাক্ট করে আসতে, তাহলে হচ্ছে দামাদামিটা করতে পারবেন। আর ছুটির দিনে হচ্ছে ভাড়াটা একটু বেশি থাকে অ্যাজ ইউজুয়াল ভাবি। সারাক্ষণই দেখলাম পুলিশের টহল আছে, তো নিরাপত্তা নিয়ে মনে হয় না কোনো প্রবলেম হবে। মূলত এই জায়গাটাই হচ্ছে আর কি ভাসমান পেয়ারা বাজার। এইখানেই মানুষ নৌকা টোকা নিয়ে আইসা পেয়ারা বেচা কিনা করে, কিন্তু দুপুর হয়ে গেছে যে কারণে আমরা আসলে এখন আর পাইতেছি না। কলা পেয়ারা এখানে আবার লেবুও পাওয়া যায়, আমরাও পাওয়া যায়, পেয়ারা তো আছেই। তো যে কোনো একটা হোটেলে আমরা হচ্ছে খাবো এখন। তো এখানে আসলে ওই ছবিতে আমরা যেমন দেখতে পাই অনেকগুলা নৌকা সহকারে, এটা হচ্ছে এইখানেই আর কি। দেরি করে আসছি তো তাই জন্য আমরা পাই নাই আর কি। 11টার মধ্যেই বাজার ক্লোজ হয়ে যায়, তো এইখানে আসতে গেলে আপনাদের 11টার মধ্যে আসতে হবে। কি কি আছে? চিংড়ি মাছ আছে, আচ্ছা, আর তারপর এই পোয়া মাছ আছে, পোয়া মাছ, তারপর এই দেশি মুরগি, দেশি মুরগি, হাঁসের মাংস, হাঁসের মাংস, কই মাছ, কই মাছ, তারপর এই শিং মাছ, শিং মাছ, আর আছে ব্রয়লার ওই পেশে। ব্রয়লার ওই পাশে না? আচ্ছা, মাছ কোনটা কত সব কি একই প্রাইস? না মাছ কোনটা হবে সেইটা বলবো। কম হইতে শুরু করেন উপরে দিক দেন, কম কোনটা হেঁটে শুরু করেন? কম হইলে এইটা হলে 60 টাকা, পোয়া মাছ 60 টাকা, না এইটা 60 টাকা, কই মাছ 60 টাকা, কই মাছ তাহলে 60 কই মাছ 60। আচ্ছা, আর এইটা হলে 120 টাকা, পোয়া মাছ 120 টাকা করে। আচ্ছা, 120 টাকা পিস। এটা হচ্ছে 500 টাকা কেজি, বুঝেন না? আর সিঙ্গেল মাছ পুরোটা 600 টাকা একদম, দরদার 200 টাকা পুরোটুকু 600 টাকা, পুরোটা 600 এই এক বাটি আর কি 600। আচ্ছা, হাঁসের মাংস কম মাছ 100 টাকা করে পামার পর। আচ্ছা, আর এই হইলো হাঁসের মাংস 150 টাকা, আর মুরগি 180 টাকা, আর ব্রয়লার হইছে 120 টাকা, মুরগি 120 টাকা। আচ্ছা, আচ্ছা, আর ভর্তা 10 টাকা করে। আচ্ছা, আর এই শিং মাছ আছে, এই শিং মাছ 100 টাকা। কষ্ট এই যা খাওয়ার মতো। মামা আপনার ওই চিংড়িটা একটু সাইড করেন, আপনার কথা বলতেছি আমি। মামা আপনারা কতদিন ধরে আছেন এখানে দোকান দিছেন? বহুত দিন। আনুমানিক কতদিন? দাদা ওরা এই বাজারে কই কি, ওরা এই বাজারে প্রায় 25-30 বছর ধরে দোকানদারি করি, তা তো আছে। এই জায়গা দোকান ছিল মাত্র 3টা, তখন থেকে আমাদের দোকান। এবং হ্যাঁ 3টে দোকানে 2জন মারা গেছে। বুঝছেন নগেন কাকু এরা। আচ্ছা, ঠিক আছে, তো আমরা জিনিসপত্র নেই, পরে আপনাদের সাথে আবার আসতেছি। এটা হচ্ছে নারিকেল ভর্তা। আপনাকে গেলাস জব লাগে যাবে। কইলাম দিবে এখানে দেন একটা মামা, এখানে একটা দেন। আলু ভর্তা নিলাম, নারিকেল ভর্তা নিলাম, চিংড়ি। মিষ্টি মিষ্টি কি ওনারাই করে? ওনারাই করে। ওই যে লেখা দেখেন খাঁটি গরুর দুধের মিষ্টি পাওয়া যায়। খাঁটি গরুর দুধ না, গরুর খাঁটি দুধ। এই জায়গায় খাঁটি গরুর আচ্ছা, দুধ জারি না, না দুধ জারি হোক, মিষ্টি যদি খায় মানে খাওয়ান যায় তাহলে মিষ্টি আছে, গরম আছে। গরম মামা গরম আছে না? ওকে, ফ্যান বন্ধ কেমন? তুলতুলে আছে। দুধের আলাদা একটা ফ্লেভারই আছে পুরো, সিরিয়াসলি, মানে দুধের আলাদা একটা ফ্লেভারই আছে। অস্থির অস্থির অস্থির, খাওয়া দাওয়া অস্থির হইলো।
তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম। খাবারে খেলাম হচ্ছে চিংড়ি মাছ, আলু ভর্তা, ডাল, ভাত। খাবার একদমই ঘরের মতো ছিল। হ্যাঁ 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 খাইছি, 2টা খাইছি আমি। আর মিষ্টি খাইলাম, মিষ্টিটা অস্থির ছিল। যাই হোক, তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা যেখান থেকে হচ্ছে আসছি সম্ভবত। আচ্ছা শুভ ভাই, এখন আমরা কই যাব? আচ্ছা এখন আমরা একটু ঘোরাফেরা করব বাগানের মধ্যে, একটু ঝাপাঝাপি, লাফালাফি, টাপাটাপি করব। তারপর হচ্ছে বাসার দিকে মানে গোপালের দিকে রওনা দিব আর কি। আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আর আপনারা যখনই আসবেন তখনই হচ্ছে গ্রুপ ওয়াইজ আসার চেষ্টা করবেন, যতজন মানুষ বেশি আসা যায়। কারণ বেশি জন আসলে বার্গেনিং কইরা সব কিছুর দামই কমাইতে পারবেন। বাস ভাড়া থেকে শুরু কইরা, লোকাল বাস তো, বাস ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছুর দামই কমাইতে পারবেন, সমস্যা হবে না। অনেকে আসলে খরচটা কমে যাবে আর কি। আর বড় নৌকা নেবেন, বড় নৌকা নিলেও 3,000-4,000 টাকার মতো এরকমই পড়বে। তো মানে সবার মধ্যে ইয়েটা ভাগ হয়ে যাবে আর কি। আর একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভালো হবে আর কি, সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। যেমন আমরা হচ্ছে সম্ভবত দুর্গাসাগর দিঘি আর হচ্ছে কীর্তিবাসা জমিদার বাড়ি মনে হয় যাইতে পারবো না, কারণ আমাদের টাইমে হবে না। তো আপনারা আরও সকালে আসার ট্রাই করবেন, তাহলে হচ্ছে ওগুলাও ঘুরে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে এখন যাই, একটু বাগানের ভিতরেই থাকবো, ঝাপাঝাপি, লাফালাফি করবো, ওগুলোও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখা যাক সামনে কি আসে। ভিডিওটা হচ্ছে সেরা। এখন আর সায়েম বসে রয়েছে, বসে রাকিব বসে রয়েছে মাঝখান দিয়ে ওজা। ক্যামেরা লাইট সব রেডি। দাও দাও দাও, নামো নামো নামো। Degas. আমাদের এখানে ডুবাডুবি শেষ হলো। তো এরপর আমরা যাব হচ্ছে কীর্তিবাসা জমিদার বাড়ি বা গোশাল জমিদার বাড়ি। তার একটু লাফালাফি করি, বিস্কুট তালে তালে, পরে হচ্ছে যাব। এই যে জমিদার বাড়ির পেছনের অংশ সম্ভবত, নাকি পেছনে, এটাই কি সামনের অংশ ভাই? ও এককালে সবই ছিল, হ্যাঁ আজকে কিছুই নাই। অহংকার ভিতরে একটা বিশাল হল আছে, নষ্ট কিনা চাইতো এখানে। আচ্ছা আপনি ব্রিফ দিয়েন একটা, যাই হোক আমরা করবো ভাই। ভিতরে গিয়ে একটা ব্রিফ দিয়েন আপনি। এটা হচ্ছে বাইরের সাইড, আমরা পুরোটাই যতটুকু পারি ঘুরে দেখার চেষ্টা করব। এটা পিছনের সাইডটা, আমরা ভিতরে ঘুরে দেখার চেষ্টা করব আর একটা ব্রিফ নিব যতটুকু জানা যায়। রাত্রে সন্ধ্যার পরে ঢোকা যায় না, রাত্রে সন্ধ্যার পরে ঢুকতে অনেক ভয় লাগে। তো সে হারাই, এটা ভয় তো লাগবেই। নিয়াকে আবার বাসা ভাড়া দিবে কেটা? ফোন দেই, দেখবো যে ফোন রিংটা নইতে বাস্তা আছে, আমি শিওর। এরকম একটা
এটা কি ফ্রন্ট? আগের বাড়িগুলো সিস্টেম না, আমি প্রত্যেকটা জমিদার বাড়ি দেখছি এরকম খোপ। এইগুলো কোন কাজে আসে? এই খোপগুলো কিন্তু কোনো রুমের খোপ না ভাই, এইগুলা গুদাম দোতলাতে উঠা যায় ভাই? হ্যাঁ ভিতরে ঢুকতে পারো না, এই না সরি এটা এই সামনে দিয়ে ঢুকতে হবে। এখানে ঢোকা যায় না, ঢোকা যায় না। এটা কি টর্চার রুম ছিল নাকি? সত্যি কিন্তু ভয়ঙ্কর ভাই। এখানে আমার একটা কত একর জানি গেল? 700 একর রাইখা নাকি? নাকি হ্যাঁ 170 বিঘা। 170 বিঘা রাইখা চলে গেছে ইন্ডিয়া। না 700 বিঘা সরি 700 বিঘা। 700 বিঘা শিওর আপনি? 700 বিঘা হ্যাঁ। এই কীর্তিবাসা পুরোটাই জমিদারের মধ্যে ছিল, জমিদারের মধ্যে। ও মানে এটা তো হলো রাজবাড়ি, হ্যাঁ এটা এটা ইয়া মানে জমিদার বাড়ি এটা। দেয়াল তো কি বসে যাওয়া যায় না। না এডি করা ঠিক হবো না। কি জমিদারের লোক না, জমিদার বাড়িতে না। কি হয়েছে না কিছু নেই। হাত ধর রাকিব, আরে হাত ধর রাকিব। ওই দিক দিয়ে নামা যাবে না ভাই? না তাহলে তো এই দিক দিয়ে আমার উঠতে ঝামেলা হয়ে যাবো। উঠতে ঝামেলা কি করে? এখানে বসে বৃষ্টি দেওয়া যায়। হ্যাঁ ব্রিফ দিতেছি ভাই। এই জায়গাটা এটা হচ্ছে মনে হয় মেইন ইয়াটা ছিল না, এন্ট্রান্সটা ছিল। হ্যাঁ। আর এইদিকে হচ্ছে রেনোভেশন করছে আবার। কোনগুলো? ওই যে ওগুলা? এগুলো হ্যাঁ নাকি পরে করছে? এগুলো পরে করছে। কিন্তু ইটগুলা যে আগের মতোই দেখা যায়। বা উপরে হয়তো প্লাস্টারটা নতুন বসাইছে, কিন্তু ইয়াটা আগেরই ছিল। সামনে বিল্ডিংটা রেনোভেশন করা। আর এটা হচ্ছে স্কুল করছে পরবর্তীতে। হ্যাঁ ভাই এখন পুরা হিস্ট্রিটা কোন? আচ্ছা এটা হচ্ছে কীর্তিবাসা ঘোষাল রাজবাড়ি, বা আমরা যেটা বলি ভুতুরে জমিদার বাড়ি ঝালকাঠির লোকজন হিসেবে। এখানে হচ্ছে প্রায় 250 বছর আগে, 300 বছর আগে একজন জমিদার ছিলেন, যার হচ্ছে পুরা কীর্তিবাসা এরিয়াটা, এই এরিয়াটা সম্পূর্ণ তার ছিল। 700 বিঘা জমি। এই 700 বিঘা জমি হচ্ছে সে 2 পুত্রের মধ্যে ভাগ করে দেয়। 2 পুত্রে বড় পুত্র একটু বেশি পাইছিল, সেই বড় পুত্রের বাড়ি হচ্ছে এটা। আর ছোট পুত্র সে একটু কম পাইছিল। দুজনের মধ্যে কিছুটা বিবাদ ছিল। পরবর্তীতে হচ্ছে বড় ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলা হয় এই বাড়িতেই। বাট কে মারছে কেমন মারছে ওইভাবে কোনো কিছু জানা যায় নাই। এটা হচ্ছে প্রায় 250 বছর আগের কাহিনী। এবং তার সাথে এই জমিদার পুত্র যে বড় পুত্র, এই জমিদার বড় পুত্রের যে বধূ ছিল সেও তার সাথে সহমৃত্যুবরণ করে। মানে আমরা যে সতীদাহ প্রথা যেটা জানি, সেই সতীদাহ প্রথার মাধ্যমে হচ্ছে জমিদার পুত্র এবং তার স্ত্রী দুজনই হচ্ছে একই চিতায় পুড়ে মরেন, বাট বধূটা হচ্ছে জীবিত ছিল। এরপর থেকেই আস্তে আস্তে হচ্ছে মানুষজন এখান থেকে লিভ করা শুরু করে, বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। এবং এই 700 বিঘার যে জমিদারি, এই পুরো জমিদারিটাই তারা এখানে ফেলে রেখে চলে যায়। এবং পুরোপুরি এখন সেটা সরকারের হাতে চলে গেছে। অলরেডি সেখানে একটা নার্সিং কলেজ হয়েছে, আর বর্তমানে এটা একটা স্কুলও হয়েছে এখানে রাজবাড়ির মধ্যে, যদি আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা বিদ্যালয়। তো সরকারি জমি হিসেবে বর্তমানে 700 বিঘা জমিটা পড়ে রয়েছে। বংশধররা এখনো আছে, একজন মহিলা আছেন, উনি মাঝে মাঝে আসেন ভিজিট করতে। এই পর্যন্তই। তো আমাদের হচ্ছে ফটোগ্রাফি চলতেছে, অনেক মানুষ এইখানে আইসা হচ্ছে ছবি টবি তুলতেছে। তো একটা জিনিস জাস্ট চিন্তা করেন, এইখানেই এককালে হচ্ছে মানুষের বিচার হইতো। তারপর হচ্ছে ক্ষমতাসীন যারা আছে তারা নিজেদের মতো সব কিছু চালাইতো, কিন্তু এগুলাই এক সময় আসলে শেষ হয়ে গেল। ক্ষমতা আসলে চিরকাল থাকে না, এটা এক সময় শেষ হয়। তো এত কিছু দেখতে দেখতে আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, আর যত পচা যত ছবি আছে এইগুলা দেখার জন্য হচ্ছে আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখেন, ইনশাল্লাহ ওইখানে পাওয়া যাবেন। আচ্ছা কও শুভ, কও কিসে দৌড় দিছে কি ভাই? একদম ভয় পাওয়ার মতো। কেউ যদি একা একা যায় সে শিওর ভয় পেয়ে যাবে। আপনার কি পুরো মতামত? মনে করেন পুরো অন্ধকার, একদম নিলিবিলি চুপচাপ, সব কিছু ঠান্ডা, মাঝে মাঝে
আমার প্রশ্ন হলো একলা গেছে কে হইল, এটা তো আমার প্রশ্ন। ডাকছে কে হইল? আমার প্রশ্ন হলো গেছে কে একলা, আমি একলা কোনো যাইছি না। তো ওকে, এতটুকুই হচ্ছে আজকে আমাদের জন্য। এখন আমরা হচ্ছে বাসার পথে রওনা দিব। তো সব কিছুর জন্য শুভ ভাইরে ধন্যবাদ। আর আমার সাথে যারা হচ্ছে ছিল, আমি প্রথম হচ্ছে ওনাদের সাথে ট্যুর দিছি, কিন্তু আমার কাছে অতটা হেজিটেট ফিল হয় নাই যে ওনারা আমার নতুন মানুষ বা সামথিং এমন কিছু। সবাইরে ধন্যবাদ। তো একটা সাবস্ক্রাইব করে ফেলেন, একটা লাইক বাটন প্রেস করে ফেলেন, আর একটা শেয়ার দিয়ে ফেলেন পছন্দ হলে। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।